সময় তো সময়ের মতো বয়েই চলেছে, সাথে নিয়ে চলেছে আমাদের জীবনের কোটি কোটি মুহূর্ত। সময়ের পরতে পরতে সেসব মুহূর্ত হারিয়ে যায় কোনো এক অতুল গহ্বরে। একসময় আমরাও হারিয়ে যাই এই পাওয়ার হারানোর খেলায়। মাঝে মাঝে স্মৃতি নামক কারাগারে সময় সে প্রবল স্রোত থেকে কিছু সময় আমরা আটকে রাখি। চলুন সময় সে ছক বাঁধা নিয়মকে হার মানিয়ে কিছুক্ষণের জন্য আমরা চলে যাই সময়ের সেই গহ্বরে, যা চাপা পড়ে গেছে আজ থেকে অনেক অনেক বছর আগে, যখন পৃথিবীতে সূর্য ছিল আলোর একমাত্র উৎস, মানুষের ঘরে ঘরে জ্বলত প্রদীপ, কোনো যন্ত্রের ছোঁয়া তখনও পৃথিবীতে লাগেনি, প্রকৃতি তখন সবকিছুর কর্তা। ধরি আমরা ঠিক এই মুহূর্তে সময়ের তেমন কোনো একটা জায়গায় দাঁড়িয়ে আছি, সেই হাজার বছর আগের মানুষের মতো পোশাক পরে। এখান থেকে সামনে যে বিশাল রাজবাড়ি দেখা যাচ্ছে, সেটা রাজা ধীরাজ মোহনের প্রাসাদ। আশেপাশে কড়া প্রহরী, দূর দূরান্তে আর কোনো ঘর বাড়ি নেই। সেই সময় রাজারা প্রজাদের থেকে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখত, ধীরাজ মোহনও তাই রেখেছে। চলুন ধীর পায়ে হেঁটে হেঁটে প্রাসাদের দুর্ভেদ্য দেয়াল ভেদ করে চলে যাই ধীরমোহনের নীলকমল কুটিরে। নীলকমল কুটিরটা সে তৈরি করেছে তার রানীদের জন্য। তার রাজ্যের সবচেয়ে সুন্দর কারুকার্য এই নীলকমল কুটিরের বলেই জানে সবাই। সেখানে তার দুই স্ত্রী থাকে। বিশাল সে প্রাসাদের ভেতরে গেলে যেন ঘোর লেগে যায়, তবে আজ সেখানে কেমন যেন অন্ধকার লেগে আছে, কারণ ধীরাজ মোহনের প্রথম স্ত্রী আত্মহত্যা করেছে। সৎকারের ব্যবস্থা সব হয়েছে? জি হয়েছে। লোকজন সব কোথায়? আসছে। ঠিক আছে, তাড়াতাড়ি সব শেষ করতে বলো। কিন্তু কোনো প্রশ্ন নয়, এই মুহূর্তে কোনো প্রশ্নের উত্তর দিতে আমি চাই না। যা বলেছি তাই করো। ঠিক আছে, কিন্তু প্রশ্ন আমি করবই, সেটা এখন হোক আর পরেই হোক। প্রীতিলতা, তুমি আমার স্ত্রী, আমাকে প্রশ্ন করতে পারো, কিন্তু অযথা কৌতূহল আমার ভালো লাগে না। এটা কৌতূহলের বিষয় না, বিষয়টা বাঁচা এবং মরার, আর এসবের সাথে আমিও জড়িত। না, তুমি কোনোভাবেই জড়িত না। জড়িত কিনা সেটা আমার চেয়ে আপনি ভালো করে জানেন। ধীরাজ মোহনের বয়স 30-এর কাছাকাছি। তার বাবার চলে যাওয়ার কৌমতি সাম্রাজ্যের ভার তার উপরে পড়েছে। রাজা হিসেবে সে খুব ভালো নয়, তবে খুব খারাপও নয়। রাজ্যের দায়িত্ব সে তার মতো করে পালন করছে, তবে ব্যক্তিগত জীবনে সে রহস্যময়তার চূড়ান্ত সীমাও ছাড়িয়ে গেছে। মানুষটার চোখের দিকে তাকালে মনে হয় কি যেন আছে। সেটা কি আদৌ কোনো রহস্য নাকি অন্য কিছু, তাও ঠিক করে বোঝা যায় না। তবে এমন আগে ছিল না, কিছুদিন ধরেই তার এই চেহারায় এই ছাপ পড়েছে। ধীরাজ মোহনের স্ত্রী এখন একটা, শুধু প্রীতিলতা। কিন্তু ধীরাজ মোহন একটা বিয়ে করেনি, ধীরাজের আরো দুজন স্ত্রী ছিলেন। মাসখানেক আগে প্রথম স্ত্রী আত্মহত্যা করেছে, তার ঠিক 1 মাস পরে পরের জন। ধীরাজ কিছুই বলছে না, তার চোখে মুখে টেনশনও নেই, কোনো অস্বাভাবিকতাও নেই। কি হতে চলেছে এবং কি হচ্ছে এ সবই আগে থেকে জানে সে। বিজু লাশ পোড়ানোর সব ব্যবস্থা করল। তখনকার সময় কৌমতি রাজ্যে লাশ পোড়ানোর একটা অদ্ভুত নিয়ম ছিল। বিবাহিত কিংবা কুমারী নারীর মৃত্যু হলে তাকে লাল শাড়ি পরানো হতো। কপালে টিপ, সিঁদুর, পায়ে আলতা, চন্দনের লেপ, সব রকমের শৃঙ্গার করা হতো। এরপর যা করা হতো তা শুধুমাত্র কৌমতি রাজ্যের জন্যই প্রচলিত ছিল। না এমন নিয়ম তার আগে কোনো রাজ্যে ছিল, আর না তার পরে। এই নিয়ম ধীরাজ নিজেই তামার শিরার উপরে লিখে রাজ্যে ঢেড়া পিটিয়ে সবাইকে জানিয়ে দিয়েছে। এমনকি নিয়ম তার বাবার সময়ও ছিল না। কি ছিল সেই নিয়ম তা আমরা সময়ের অন্য কোনো পরতে জানব। আপাতত রানীকে সাজানো হয়েছে সৎকারের জন্য। বিজু শ্মশান ঘাট থেকে বাইরের দিকে যাচ্ছে সবাইকে খবর দেওয়ার জন্য। সে পিছন ফিরতেই কেউ একজন তার হাত টেনে ধরল। কোথায় যাচ্ছিস? কে 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 এই কে? আমি আমি কে? যাকে পোড়ানোর আয়োজন করছিস। রানীমা, কি জানো আমার কাছে?
করতে দেন, যান। বিজোর ভালোই বয়স হয়েছে। ধীরাজের বাবার সময় থেকে সে নাশ পড়ায়। ওই শ্মশানের পাশে ছোট্ট একটা বেড়ার ঘরে থাকে সে। ঘর সংসারের বালাই নেই, তার চোখে অনেক রক্ত মাংসের শরীর ভরসা হয়ে যেতে দেখেছে সে। খুব অদ্ভুত মানুষ, কোনো কিছুকেই সে ভয় পায় না। ধীরাজের ভেতরের চেহারাটাকে একমাত্র বিজয়ই হয়তো চেনে, কিন্তু সে কখনো কাউকে কিছু বলে না। যাই হোক, কৌমুদি রাজ্যের নিয়ম অনুসারে মৃতদেহটাকে ধীরাজের রক্তজবা কুটিরে নিয়ে যাওয়া হলো। এই রক্তজবা কুটিরের ভেতরে কেউ কোনো দিন যায়নি। একটা নির্দিষ্ট দরজা পর্যন্ত শুধুমাত্র কাজে বিজু যেতে পারে। তারপর কি আছে কেউ জানে না, বিজুও না, একমাত্র ধীরাজই সেখানে যেতে পারে। এবং সেই সাম্রাজ্যের কোনো স্ত্রীলোক মারা গেলে তার লাশ সেখানে যেতে পারে। ধীরাজ কি করে সেই লাশের সাথে তা কেউ জানে না। প্রায় এক প্রহর সেই লাশের সাথে সে সেখানে থাকে এবং সেই নির্দিষ্ট দরজার কাছে এনে রেখে দেয়। সেখান থেকে লাশ শ্মশানে নিয়ে গিয়ে তারপর সৎকার করা হয়। রানীর লাশ আনা হলো, সেখানে রেখে বিজু চলে গেল। রাতের গায়ে তখন নিকষ কালো অন্ধকার ভর করেছে। ধীরাজ কি করছে সেখানে কেউ জানে না, কেউ কখনো জানার সাহসও করে না। তবে আজ রক্তজবা কুটির থেকে কেমন যেন একটা আর্তনাদ ভেসে আসছে বলে মনে হচ্ছে। আসলে আর্তনাদের কোনো শব্দ আসছে না, চারদিক ঝমঝম নীরবতা। তবুও কেন যেন মনে হচ্ছে কেউ প্রবল আর্তনাদ করে চলেছে। প্রীতিলতা অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিল তার ঘরের বারান্দায়। সেখান থেকে রক্তজবা কুটির দেখা যায়। দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ তার অজান্তে তার চোখ থেকে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। চারিদিক নীরব, কোনো আওয়াজ নেই। তবুও যার মনে হলো কেউ খুব যন্ত্রণায় আর্তনাদ করে ডাকছে। তার মাঝে মাঝেই এমন মনে হয়, প্রায় তার মনে হয় ওই রক্তজবা কুটির যেন এক অভিশপ্ত মৃত্যুপুরী। সেখান থেকে প্রতিনিয়ত ভেসে আসে মানুষের আর্তনাদ। প্রীতিলতার বয়স বেশি, সেই সময় যা হতো আর কি। ধীরাজের বয়স তখন 30 ছুঁই ছুঁই, আর প্রীতিলতা সবে 15 পেরিয়ে 16-তে পড়েছে। প্রথম প্রথম খুব ভয় পেত সে ধীরাজকে, তেমন কথাও বলতো না। ইদানিং আর তেমন ভয় পায় না, তবে তার মাঝে মাঝে খুব রাগ হয়। তার মাঝে মাঝে মনে হয় সে যে মানুষটার সাথে আছে তাকে সে একেবারেই চেনে না। ধীরাজকে মাঝে মাঝে তার খুব বেশি অপরিচিত বলে মনে হয়। কে? আমি আসবো? এসো, বসো। কিছু বলবে? জি, আমার কিছু কথা ছিল। মোমবাতিটা একটু কমিয়ে দাও তো। কেন? অন্ধকারে মিথ্যা বলা সহজ তাই? তোমার সাহস দেখে মাঝে মাঝে আমি অবাক হই, এবং এই জন্যই আমি তোমাকে আমার বাকি দুই কি হলো, থামলেন কেন? বলুন। নাকি নিজের মৃত স্ত্রীদের নাম নিতে কষ্ট হচ্ছে? অবশ্য আপনার কোনো কিছুতেই কষ্ট হওয়ার কথা না। কেন? সেটাই জানতে এসেছি আমি। প্রীতিলতা, তোমাকে আমি পছন্দ করি। অন্য সবার চেয়ে তোমাকে আমি বেশি পছন্দ করি। আমার সামনে দাঁড়িয়ে আমাকে কেউ কখনো প্রশ্ন করে না, সে অধিকারও আমি তোমাকে দিয়েছি। তার মানে এই না যে তুমি ভুলে যাবে আমি কে এবং তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছো। আমি খুব ভালো করে জানি আমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছি। আমি জানতে চাই রক্তজবা কুটিরে কি আছে। কথাটা আজ বলে ফেলেছো, এরপর আর কোনোদিন না এই কথা বলবে, আর না রক্ত জবা নিয়ে তোমার কোনো কৌতূহল থাকবে। এসো, আমার কাছে এসে বসো। আমার শরীর ভালো লাগছে না। প্রভু, বিজু, এসো। হঠাৎ এত রাতে? সামান্য দরকার ছিল। কি দরকার বলো? আমার বলা মনে হয় ঠিক হবে না। বিষয়টা কি বলো তো? এইসব এখন বাদ দিলে হয় না। আর কত? ওরা আমার রাতে ঘুমাইতে দেয় না, আইসা কান্দে, জ্বালাতন করে। আমি আপনার বাপেরও খেদমত করছি, তিনি কোনোদিন এমন কিছু করেন নাই। এসবের ফল ভালো হবে না। বিজু, আমার রাজ্যে তোমার কাজ যেন কি? আমি জানি প্রভু, আমি জানি আমার কাজ কি, কিন্তু আমার আর এইসব সহ্য হইতেছে না। পাশের ওই বাক্সটা খোলো, ওখানে দুটো মতির মালা আছে। এক একটা পুঁথির দাম
সবাই বসুন। সমাচার কি জয়দেব? জি, সমাচার খারাপ না, তবে খুব একটা ভালো না। কেন, কি হয়েছে? সেটা জানা যায়নি, তবে সবাই বলছিল কৌমতিতে কোনো খারাপ ছায়া পড়েছে। মানে? জি, আজ খাজনা নেওয়ার সময় সবাই বলাবলি করছিল, বলছিল কিসের যেন অভিশাপ লেগেছে। কেন, তারা কি খেতে পাচ্ছে না? না মহারাজ, সমস্যাটা তেমন নয়, সমস্যাটা অন্যরকম। অন্যরকম মানে? মানে মানুষজনের মরণ রোগ লেগেছে, নবজাতক মারা যাচ্ছে, মানুষের মনের শান্তি নষ্ট হয়ে গেছে, পাতে ভাত কিন্তু গলা দিয়ে নামছে না। এর কারণ কি জয়দেব? সেভাবে কেউ কিছু বলতে পারছে না। ঠিক আছে, আজকে এখানেই শেষ হচ্ছে। আর জয়দেব, তুমি বের করার চেষ্টা করো এসবের কারণ কি। জি, কিছু বলবেন? তুমি কি এখনো আমার সাথে অভিমান করে আছো প্রীতিলতা? না, তাহলে আমার ঘরে যাচ্ছ না? আমার শরীর ভালো নেই। সে তো দুদিন থেকে শুনছি। কি হয়েছে বলো? কিছু হয়নি। আমি কি ওষুধ আনানোর ব্যবস্থা করব? তার প্রয়োজন হবে না। ঠিক আছে, আমার ঘরে এসো তো একটু। আমি তো বলেছি আমার শরীর ভালো নেই। যা বলছি তাই করো। আমি যাব না। আগে আপনি আমাকে সব বলবেন, তারপর আমি যাব। এত বড় সাহস তোমার! ধীরাজ মোহনের সামনে গলা উঠিয়ে কথা বলছো? আমি যাব না, যাব না। এর শাস্তি আমি তোমাকে দেব। প্রীতিলতার আগের দুজন ঠিক এই একই কারণে আত্মহত্যা করেছে। ধীরাজের বড় স্ত্রীকে সে কুঠুরিতে আটকে রেখেছিল। তার অপরাধ, সে শুধুমাত্র জানতে চেয়েছিল রক্তজব কুটিরের কথা। একদিন কুঠুরির অন্ধকার জীবন আর সহ্য করতে পারলেন না তিনি। ওখানে ধুকে ধুকে মরার চেয়ে নিজের জীবনের ইতি টানাকেই সহজ বলে মনে করলেন তিনি। আর দ্বিতীয় স্ত্রী, তিনি ওই একই কারণ, ওই রক্তজব কুটিরের কথা জানতে চেয়েছিল। একদিন সাহস করে সে রক্তজব কুটিরের ভেতরে গিয়েছিল। সেখান থেকে বেরিয়ে এসে আর কারোর সাথে কোনো কথা বলেননি তিনি। তিনি কেন আত্মহত্যা করলেন তা আজও প্রীতিলতার কাছে বিস্ময়। সে অনেকবার ভেবেছে সে রক্তজবার ভেতরে যাবে, কি এমন আছে ওখানে, কিন্তু ধীরাজের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর পর সে সাহস আর করতে পারেনি। তারা দুজন চলে যাওয়াতে প্রীতিলতা একেবারেই একা হয়ে গেছে। নিজেকে একেবারে অসহায় মনে হয় তার। মাঝে মাঝে তার মরে যেতে ইচ্ছে করে, তবে মরার আগে একবার হলেও তার ওই রক্তজবা কুটির দেখতেই হবে। সে সারাদিন বসে তাই ভাবে যে কি করে যাবে সে সেখানে। মাঝে মাঝে তার মনে হয় কেউ সেখান থেকে তাকে ডাকছে। সেদিন সন্ধ্যায়ও বারান্দায় দাঁড়িয়ে রক্তজবা কুটিরের দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল প্রীতিলতা। কেমন যেন একটা ঘোরের মধ্যে পড়ে গেল সে। এক মুহূর্তের জন্য তার মনে হলো সে যেন সেই রক্তজবা কুটিরের ভেতরে চলে গেছে। কে? কে? কে তোমরা? কি চাও আমার কাছে? না, আমাকে যেতে দাও, যেতে দাও, লতা! যেতে লতা! লতা! তুমি এসেছো? ওই যে ওরা আমাকে নিয়ে চলো, নিয়ে চলো। কারা? আরে কি হয়েছে? শান্ত হও লতা, এখানে কেউ নেই। কেউ নেই, কিন্তু এখানেই তো। তোমার কি হয়েছে বলো তো? ধীরাজ মোহন, ওই রক্তজবা কুটির ওখানে। হ্যাঁ, আমি জানি। কি
কিছু একটা তো আছে ওখানে। যাই হোক, তুমি ওসব নিয়ে ভেবো না তো, শরীর খারাপ করবে তোমার। আমি এখানে থাকতে চাই না জয়দেব, তুমি আমাকে নিয়ে চলো এখান থেকে। আর একটু সময় দাও, আমি জানি তোমার এখানে থাকতে কষ্ট হয়, আর একটু গুছিয়ে নিয়ে এখান থেকে চলে যাবো আমরা। ধীরাজ মোহন খুবই ধুরন্ধর, হুটহাট করে কোথাও গেলে ঠিকই খুঁজে বের করে ফেলবে, তখন ঝামেলা হয়ে যাবে। তুমি একটু ধৈর্য ধরো। না, আমি আর একদিন এভাবে থাকতে চাই না, আমি তোমার কাছে। লতা, ধীরাজ মোহন আসছে মনে হয়, ছাড়ো, আমি পরে আসবো। আর শোনো, কিছুতেই তুমি ধীরাজ মোহনের ঘরে যাবে না। জয়দেব শোনো। কি ব্যাপার? তুমি কার সাথে কথা বলছো এত রাতে? কারোর সাথে না, নিজের সাথে নিজে কথা বলা পাগলের লক্ষণ প্রীতিলতা। বেঁচে আছি এই তো বেশি। মরে যেতে চাও? চাই। ধীরাজ মোহনের সাম্রাজ্যে মৃত্যু মানেই অভিশাপ। মরার পরে যা হবে তা অনেক বেশি ভয়ঙ্কর প্রীতিলতা। আমি কোনো কিছুতেই ভয় পাই না। আমি কতটা ভয়ঙ্কর হতে পারি তা তুমি জানো না প্রীতিলতা। আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। আমি রক্তজবা কুটিরে যাচ্ছি। ফিরে এসে যেন দেখি তুমি আমার ঘরেই আছো, আর কোনো বাহাস করতে চাই না। ধীরাজ ওই প্রাসাদের চার দেয়ালের মাঝে প্রীতিলতার শরীরকে আটকে রাখলেও তার যৌবন, তার পিপাসা আটকে রাখতে পারেনি। ধীরাজের এসব অস্থির আচরণ থেকে অতিষ্ঠ হয়ে যতই ধীরাজ মোহনের সাথে তার শরীরের দূরত্ব বেড়েছে, ততই ধীরাজ মোহনের বীর সেনাপতি জয়দেবের দিকে ঝুঁকে গেছে প্রীতিলতা। প্রীতিলতার ঘন কালো একরাশ পিঠ ভরা চুলের মতোই মিশমিশে কালো জয়দেবের চোখ। জয়দেবের দুটি চোখের গভীরে প্রীতিলতা নিজের জন্য যে প্রেম খুঁজে পেয়েছে, তার কাছে ধীরাজ মোহনের দেওয়া সিঁদুর সেখানে হার মেনে গেছে। এর পরিণাম না জয়দেব জানে আর না জানে প্রীতিলতা, কিন্তু কোনো জানা অজানার তোয়াক্কা না করে একে অপরের মাঝে তারা ডুবে গেছে অসংখ্যবার। জয়দেবের বাহুতে যে শান্তি প্রীতিলতা পেয়েছে তা সে কিছুতেই হারাতে চায় না। জয়দেবকে সে বারবার বলে তাকে নিয়ে পালিয়ে যেতে, কিন্তু জয়দেব সে সাহস করে উঠতে পারে না, কারণ ধীরাজের মতো মানুষ যে এতদিন ধরে রক্ত জমার কথা কাউকে জানতে দেয়নি, সে সবই করতে পারে। তাই নিজের খুঁটি পোক্ত না করে জয়দেব কোনো দিকেই আগায় না। বসুন সবাই। জয়দেব, বলো কি খবর? খবর খুব একটা ভালো না। কেন? আমি অনেক চেষ্টা করেও বের করতে পারিনি কৌমতির রহস্য। সবকিছু ঠিকই ছিল, হঠাৎ বুঝলাম। তাহলে এখন কি করব? আপনি যা ভালো মনে করেন। আমার মনে হয় আপনার নিজেরই কিছু করতে হবে। আমার প্রজারাই আমার সব, তারা আছে বলেই আমি রাজা। তাদের মঙ্গলের জন্য যা করতে হয় আমি করব। বলো, তোমাদের কি মনে হয় আমার কি করার আছে? আমি বলতে চাচ্ছিলাম। ভয় পাচ্ছ কেন? যা বলতে চাইছো বলো। আমি বলছিলাম যে ওই রক্তজবা কুটিরের। জয়দেব, তোমার সাহস দেখে আমি অবাক হচ্ছি। তুমি কি জানো না এখানে সবার নিষেধ আছে এই রক্তজবা নিয়ে কথা বলার? জি আমি জানি মহারাজ, কিন্তু। আবার কিন্তু কিসের? তুমি কল্পনাও করতে পারবে না তোমার এই দুঃসাহসের জন্য আমি তোমাকে কি শাস্তি দিতে পারি। আর কোনোদিন এসব নিয়ে প্রশ্ন করলে আমি দ্বিতীয়বার ক্ষমা করব না। আজ এখানেই শেষ। দিন দিন জয়দেবের মনে সন্দেহ বেড়েই যাচ্ছিল। আজ ধীরাজের এমন আচরণ সেই সন্দেহ আরো দৃঢ় এবং বিশ্বাসে পরিণত হল। সে বুঝেই ফেলল কৌমতিতে যে অভিশাপ লেগেছে তার কিছুই নয়, ওই রক্ত জবার কারণে। জয়দেবের মাথায় তখন দুইটা বিষয় অনবরত ঘুরছিল। এক, যদি কৌমতির সবার সামনে কোনোভাবে প্রমাণ করতে পারে রক্ত জবার রহস্য, তাহলে মানুষকে পাথর ছুঁড়ে মেরে ফেলবে। আর সেটা যদি না জানিয়ে জয়দেব একাই করতে পারে, তাহলে কৌমতি সিংহাসন তার। আরও একটা বিষয় হলো প্রীতিলতা। ধীরাজে যদি না থাকে তাহলে রাজ্য ও রানী দুটোই তার। তাকে আর কোথাও যাওয়ার কথা ভাবতে হবে না। জয়দেব নিজের মনে মনে ভাবতে থাকে সে কি করবে, কিন্তু কিছুই ভেবে পায় না। ধীরাজের কাছ থেকে কোনো কিছুই জানা সম্ভব না। কিছুক্ষণ ভাবলো জয়দেব, তারপর কিছু না ভেবে পা বাড়ালো রক্ত জবার দিকে।
জানি এখানে কেউ আছো। দেখো, আমার সাথে কোনো ধরনের চালাকি করার চেষ্টা করো না। এই এই কে? সামনে আসো, আমার সামনে আসো বলছি। দেখো, আমি তোমার কোনো ক্ষতি করব না। আমি জানি ধীরাজ মোহন তোমাকে এখানে আটকে রেখেছে। আমি তোমাকে নিয়ে যাবো এখান থেকে। এই এই মেয়ে, দাঁড়াও, আমি বলছি দাঁড়াও। এই কে? কে তুমি? এই কে তুমি? এ কি প্রীতিলতা? তুমি তুমি এখানে? তুমি তুমি এখানে কি করছো? মানে না, কিছু না। কিছু না মানে কি? এত রাতে তুমি এখানে কি করছো? এমনি এসেছিলাম। এমনিতেই এসেছিলে? তুমি আমাকে এত প্রশ্ন কেন করছো জয়দেব? এই একই প্রশ্ন তো আমিও তোমাকে করতে পারি। এত রাতে তুমি এখানে কি করছো? আর তোমাকে ধীরাজমোহন নিষেধ করার পরও তুমি এখানে কেন এসেছো? প্রীতিলতা, আমি কেউ আসছে। চলো। আর কি করছো? কোথায় নিয়ে যাচ্ছো? কথা বলো না। ধীরাজ আসছে মনে হয়। দেখতে পেলে আমাদের কাউকে ছাড়বে না। চলে গেছে। চলো, তোমাকে তোমার ঘরে দিয়ে আসি। বাকি কথা পরে হবে। চলো। আপনি কোথায় গিয়েছিলে? না, কোথাও যাইনি, এখানেই ছিলাম। বাইরে হাঁটাহাঁটি করছিলাম। প্রীতিলতা, আমি কিন্তু মিথ্যে কথা একদম পছন্দ করি না। আমি মিথ্যে বলছি না। ঠিক আছে, তুমি বললে তাই বিশ্বাস করলাম। আজ কি তোমার শরীর ভালো হয়েছে? জি না, এখনো একটু খারাপ। চুপ, একদম চুপ। অনেকদিন ধরে তোমার এসব নখরামি দেখছি। আমিও দেখছি। মানে কি বলতে চাইছো তুমি? মানে আপনি যতদিন না আমাকে রক্ত জবার কথা বলবেন, ততদিন আমি আপনার ঘরে যাব না। এত বড় সাহস তোমার? তুমি ধীরাজ মোহনের সামনে দাঁড়িয়ে এইভাবে কথা বলার সাহস করছো? আমি কোনো অন্যায় করিনি, যা সত্য তাই বলেছি। অনেক পাঠ বেড়ে গেছো। পাখা বুঝিয়ে গেলে সেটা কেটে দিতে হয়। তোমারও পাখা বুঝিয়ে গেছে দেখছি। আমি আপনাকে ভয় পাই না। কি বললি তুই? কি করছেন? ছেড়ে দেন, ছেড়ে দেন আমাকে। আমাকে ভয় পাস না? খুব সাহস হয়েছে তো। প্রীতিলতা, আসবেন আমার কাছে। চলে যাও, চলে যাও এখান থেকে। প্রীতিলতা, একটু শান্ত হও। শান্ত হবো? আমি শান্ত হবো? আমি আগেই বলেছিলাম আমি থাকবো না এখানে। নিয়ে চলো আমাকে, নিয়ে চলো এখান থেকে। আমাকে আর একটু সময় দাও প্রীতিলতা। আমাদের কোথাও যেতে হবে না। ধীরাজ মোহনেরই যাওয়ার সময় চলে এসেছে। না, ও কখনো যাবে না এখান থেকে। মানুষ না, ও একটা জানোয়ার। ওর সাথে কেউ পারবে না। যাবে। কাল রাতে গিয়েছিলাম রক্ত জবায়, কিন্তু ভেতরে যেতে পারলাম না। ধীরাজ কি হয় যেন টের পেয়ে যায়। আমিও এই কারণেই গিয়েছিলাম, জানতে যে কি আছে ওখানে। কিন্তু আমরা কেউ তো ভেতর পর্যন্ত যেতে পারিনি। আমরা কোনোদিন যেতেও পারবো না। ধীরাজ অনেক বেশি চালাক। এই চালাকি বেশি দিন চলবে না লতা। তুমি এত কিছু জানলে কি করে? কাল রক্তজবার ভেতরে গিয়ে বলছিলে আমি জানি ধীরাজ তোমাকে আটকে রেখেছে। তুমি কার কথা বলছিলে? আমি নিজেও জানি না কে। আমার মনে হয়েছে ওখানে কেউ আছে। আমারও। আমি যখনই রক্তজবার দিকে তাকাই মনে হয় কেউ আমাকে ডাকছে। মাঝে মাঝে কেমন যেন লাগে আমার। শোনো প্রীতিলতা, তুমি আর রক্ত জবায় যাবে না। ওই জায়গাটা নিরাপদ না। আমি কিচ্ছু জানি না, আমি কিছু জানতেও চাই না। দয়া করে আমাকে এখান থেকে নিয়ে চলো জয়দেব। আজকে রাতেও ধীরাজ মোহন আসবে। আমি আর সহ্য করতে পারছি না। তোমাকে আর একটু ধৈর্য ধরতে হবে প্রীতিলতা। আমি যাচ্ছি। জয়দেব, যেও না জয়দেব।
প্রীতিলতার সাথে এতদিন ধীরাজমোহন যতটা ভালো ছিল, কালকের পর থেকে ততটাই খারাপ হয়েছে। ওর এমন একটা ভয়ঙ্কর রূপ আছে, এটা প্রীতিলতা জানতো, কিন্তু সে ভয়ঙ্কর রূপ যখন চোখের সামনে দেখেছে, তখন প্রীতিলতা বুঝতে পেরেছে সে আসলে কতটা পাশবিক হতে পারে। তার পাশবিক অত্যাচার কিছুতেই সহ্য করতে পারছিল না প্রীতিলতা। জয়দেবের উপর ভরসা করে হাতে হাত দিয়ে বসে থাকতে চায় না সে নিজেই নিজেকে এই নরক থেকে বের করতে চায়। এদিকে রাত গভীর হচ্ছে, আর কিছুক্ষণ পরই ধীরাজমোহন আসবে। আর তারপরের কথা প্রীতিলতা আর ভাবতেও পারে না। হঠাৎ তার ধীরাজের উপর প্রচন্ড রাগ হলো। সে ভাবল ধীরাজকে সে বাঁচতে দেবে না। সে পাশে রাখা ছুরিটা নিয়ে ধীরাজের ঘরের দিকে গেল, কিন্তু ধীরাজের ঘরের কাছে গিয়ে শুনতে পায় ধীরাজ কার সাথে যেন কথা বলছে। প্রীতিলতা দরজা দিয়ে উঁকি মারল। কে তুমি? ভুলে গেলি আমার কথা। কি চাও? চলে যাও, চলে যাও এখান থেকে, চলে যাও। কি যন্ত্রণা হয়েছে জানিস? মরার পর তুই রেহাই দিসনি, তোর লাশ চাই আমরা সবাই। আমি ধীরাজমোহন, রাজা ধীরাজমোহন। কেউ আমার কিছু করতে পারবে না। চলে যা, চলে যা এখান থেকে, কেউ তোর কিচ্ছু করতে পারবে না। চলে যা বলছি, চলে যা। রানীমা, আপনি এখানে কি করতেছেন? বিজু, তুমি এত রাতে তুমি এখানে কি করছো? সেইটা আপনার জানা দরকার নেই। আপনি এখান থেকে চলে যান, আর কোনোদিন এত রাতে এখানে আগে আসবেন না। আমার স্বামীর ঘরে আমি যখন ইচ্ছে আসতে পারি। না, যে স্ত্রী পর পুরুষের রাতে ঘরে ঢুকায়, হ্যাঁ এমন কথা কওয়ার কোনো অধিকার নাই। কি মানে, ওনাকে বলে আমি তোমাকে কৌমতি থেকে বের করে দেব। সে যা করার করবেন, এখন যান এখান থেকে। আমি আপনার ভালোর জন্য বলতেছি। কি হচ্ছে এসব? কার সাথে কথা বলছিল ধীরাজমোহন? আর বিজু? কোনো কারণ ছাড়া বিজু তো এভাবে কথা বলার সাহস পাবে না। আমাকে ওই রক্ত জবাই যেতেই হবে। আরে লতা, এত রাতে তুমি এখানে কি করছো? কেউ দেখে ফেললে কি হবে বুঝতে পারছো? চলো আমার সাথে। কোথায়? রক্ত জবাই। তুমি কি পাগল হয়ে গেছো প্রীতিলতা? তোমাকে না বলেছি যা করার আমি করব? তুমি কখনো রক্ত জবায় যাবে না। কেউ দেখে ফেললে বিপদ হয়ে যাবে। তুমি যাও এখন। তুমি আমার সাথে যাবে কিনা? প্রীতিলতা, বোঝার চেষ্টা করো। তুমি যাবে কিনা? ঠিক আছে, চলো। প্রীতিলতা, আজকে এসব করা জরুরি। আমি ধীরে ধীরে সব ব্যবস্থা করছি। চুপচাপ চলো আমার সাথে। ইস, কি বিচ্ছিরি গন্ধ। এত গন্ধ কিসের জয়দেব? জানি না, আজ প্রথমবার এই ঘরের ভেতর আসলাম। আজ আমি না দেখে এখান থেকে যাব না। প্রীতিলতা, তুমি এখানে দাঁড়াও, ওদের কোনো বিপদ হতে পারে। না, আমি যাবো তোমার সাথে। লতা, আমার কথা বোঝার চেষ্টা করো। লতা, লতা। এসব কি জয়দেব? এসব এসব কি? এতগুলো ছুরি, রক্ত, বিছানাটা রক্তে মাখামাখি। কি করে ধীরাজ এখানে? কে? এই কে? কে ওখানে? কে? সামনে এসো, আমি বলছি সামনে এসো। জয়দেব, জয়দেব।
এসেছে তারা? নিজের চোখকে যেন বিশ্বাসই করতে পারছে না। ঘরের ভেতরে ঢুকতে বোটকা গন্ধও না, ঠিক কেবল আসছে একটা গন্ধ। সারা ঘরের মেঝে ছোপ ছোপ রক্ত লেগে আছে। সে যেন এক নরক। বাতাসও কেমন ভারী, ঢুকলেই মনে হয় এক গভীর বিষণ্ণতা যেন জেঁকে বসেছে। প্রীতিলতা অদ্ভুতভাবে লক্ষ্য করছিল কোনো কারণ ছাড়াই তার চোখ দিয়ে পানি পড়ছে। প্রচন্ড কষ্ট হচ্ছে তার। শেষে যা দেখলো, তাকে কোনো মানুষ কখনো দেখতে চায়। ঘরের কোণে কতগুলো মেয়ে, কারো গায়ে কোনো জামা কাপড় নেই। আর সবচেয়ে শিউরে বিষয় হলো, সবার পেট চেরা, রক্তে মাখামাখি সারা শরীর। সবাই এগিয়ে আসছিল জয়দেব আর প্রীতিলতার দিকে। তারা যেন আক্রমণ করতে আসছিল। তাদের দেখে মনে হচ্ছিল প্রচন্ড যন্ত্রণায় আছে তারা। কোনো কাকুতি মিনতি নিয়ে এগিয়ে আসছে তারা। কিন্তু জয়দেব আর প্রীতিলতা এমন অবস্থায় নিজেদেরকে সামলাতে পারে না। পুরোটা তাদের কাছে ঘোরের মতো মনে হচ্ছিল। রক্তজবা থেকে বের হওয়ার পর পুরো পৃথিবী অন্যরকম মনে হচ্ছিল তাদের কাছে। রক্তজবা যেন পৃথিবীর ভেতরে আরেকটা পৃথিবী, না পৃথিবীও নয়, সে যেন এক মৃত্যুপুরী। রক্তজবা থেকে বেরিয়ে এসে অনেক দিন জয়দেব আর প্রীতিলতা কেউ কারোর সাথে কোনো কথা বলে না। দুজনেই কেমন যেন হয়ে গেছে। আর এরপর থেকে প্রীতিলতার আচরণও কিছুটা বদলে গেছে। বিজু, জি। কি হচ্ছে ঠিক ধরতে পারছি না। প্রীতিলতার হঠাৎ করে এমন পরিবর্তনের কারণ তুমি কি কিছু জানো? জি না, আমি কিছু জানি না। তোমার কথায় তো আমি মিথ্যার গন্ধ পাচ্ছি বিজু। জি না, আমি যা বলছি সত্য বলছি। আমাকে তুমি চেনো না? জি চিনি। ধীরাজমোহন কখনো না জেনে কিছু বলে না। একদিন প্রীতিলতা আমার ঘরের বাইরে দাঁড়িয়ে অনেক কিছুই দেখেছে। সেদিন তুমি তার সাথে ছিলে। কি ছিলে তো? জি। তুমি তাকে সাবধানও করেছো। জি। এই কথা আমাকে বলনি কেন? আমার ভুল হয়ে গেছে। এটা তোমার ভুল না, এর চেয়েও ভয়ঙ্কর ভুল করেছো তুমি। জি। এইটা ছাড়া আমি তো কিছু করি নাই। সেদিন রাতে আমি প্রীতিলতাকে রক্তজবা থেকে বেরিয়ে আসতে দেখেছি, অনেক রাতে। এবং প্রীতিলতার সাথে আরো একজন ছিল। আমার ধারণা মতে সে তুমি। জি না, আমি মিথ্যা বলতেছি না। সেদিন রানীমা এই দরজার বাইরে আইছিল, আমি তারা সাবধানও করছি, এটা সত্য। কিন্তু আমি রানীমার সাথে রক্তজবায় কোনোদিন যাইনি। তাহলে কে ছিল প্রীতিলতার সাথে? আমি জানি না। বিজু, মিথ্যা কথা কিন্তু আমি একদম পছন্দ করি না। যদি তোমার এই কথা মিথ্যা হয়, তাহলে এই রক্তজবায় নিয়ে গিয়ে আমি তোমাকে পুঁতে ফেলবো। কেউ তোমার লাশও খুঁজে পাবে না। না। বুঝেছ? জি। আর হ্যাঁ, যত তাড়াতাড়ি সম্ভব প্রীতিলতার সাথে কে ছিল খুঁজে বের করো। জি আচ্ছা। আর ওদিকে কোনো খবর আছে নাকি? জি না, মানুষ আজকাল মরে কম। মেয়ে মানুষের তো কই মাসের জীবন, মরতেই চায় না। আচ্ছা, ঠিক আছে। মানে আমার মাইয়াডারে একটা কাপড় কিনা দেওয়ান লাগবো, হাত একেবারেই খালি। ওই বাক্সে যা আছে সব নিয়ে যাও। আপনি ভগবান, আজ আসি, নমস্কার। কে? কে কে ওখানে? আরে কোথায় গেল? কে কে তুমি? চল আমার সাথে, চল। কে তুমি? প্রীতিলতার ঘরে দিয়ে কেন যাচ্ছ? প্রীতিলতা, প্রীতিলতা, কি করছো এসব তুমি? তোমার সামনে এসব রক্ত কিসের? নিয়ে যাবো সাথে, আমি নিয়ে যাবো। যন্ত্রণা দিচ্ছে, খুব যন্ত্রণা, খুব যন্ত্রণা।
কিন্তু এত রাতে তুমি প্রীতিলতার ঘরের সামনে কি করছিলে? আমাকে একজন ডেকে নিয়ে গিয়েছিল। কে সে? একটা মেয়ে, তাকে আমি চিনি না। একটা অপরিচিত মেয়ে এত রাতে আমাদের প্রাসাদের ভেতরে ঢুকে গেল, শুধু তুমি দেখলে তাকে, আর কেউ দেখলো না? জি মহারাজ। চুপ! কোন রকম চালাকি করবে না। আমাকে কি বোকা মনে হচ্ছে তোমার? আমি সত্যি বলছি। আমি শেষবারের মতো জিজ্ঞেস করছি, তুমি এত রাতে কি করছিলে প্রীতিলতার ঘরের সামনে? ক্ষমা করবেন, আমার মনে হয় এসব নিয়ে পরেও কথা বলা যায়। এই মুহূর্তে ওনার চিকিৎসার ব্যবস্থা করা অতি জরুরি। ওনার অবস্থা ভালো না। এত বড় সাহস হয়েছে তোমার? এই মুহূর্তে আমি তোমাকে বন্দি করতে পারতাম, কিন্তু করলাম না। তোমার বাবা ছোটকালে একবার আমার জীবন বাঁচিয়েছিল বলে। না হলে, তবে হ্যাঁ, এই মুহূর্ত থেকে তুমি আমার রাজ্যের সেনাপতি নও। সে দায়িত্ব থেকে আমি তোমাকে অব্যাহতি দিচ্ছি। আজ থেকে তুমি আমার সৈন্যদলের একজন সাধারণ সৈন্যমন্ত্রী। আপনার যা হুকুম। রাজবুদ্ধিকে খবর দাও। আরে তোমরা সবাই প্রীতিলতার সাথে থাকো, কিছু হলে আমাকে সাথে সাথে খবর দেবে। প্রীতিলতাকে ঘরের মধ্যে মোটামুটি বন্দি করে রাখা হলো। রাজবুদ্ধি এলো। যেহেতু আমরা এখনকার সময় থেকে অনেকটাই পেছনে দাঁড়িয়ে আছি, অতএব বুঝতেই পারছি যে সেই সময় ডাক্তার বলে কিছু ছিল না। যারা চিকিৎসা করতো তাদেরকে বদ্যি বলা হতো। তারা ছিলেন সেই সময়কার ডাক্তার। তো কখনো কখনো তারা ভবিষ্যৎবাণীও করতে পারত। বদ্যি তাকে দেখার পর শ্বাস বলে দিল প্রীতিলতার শরীরে কোনো রোগ নেই। ওর যে রোগ হয়েছে তার চিকিৎসা আছে শুক্রনাথের কাছে। শুক্রনাথ নামটা শুনলে সেখানকার সবাই কেঁপে উঠেছিল। শুক্রনাথ কোনো সাধারণ তান্ত্রিক নয়, ওঝাও নয়। তাকে সবাই এক নামে চেনে। শুক্রনাথ এক অঘরী। শুধু অঘরী নয়, ও এলাকায় যত অঘরী আছে তাদের সর্দার সে। কৌমুদির অদূরে জঙ্গলের গহীনে থাকে সে। দিনের বেলাও সেখানে সূর্যের আলো পৌঁছয় না। এক অন্ধকার গহ্বর, সেখানেই তার আস্তানা। মাঝে মাঝে সে বনের বাইরে থেকে যায়। যেখানে মানুষের আসা যাওয়া আছে সেখানে বের হয়। তাকে দেখলে মানুষ পালিয়ে যায়। তার সাথে কেউ কোনো কথা বলে না। মানুষের মাংসের নেশা আছে শুক্রনাথের। কাউকে হাতের কাছে পেলে নিয়ে জ্যান্ত বলি দিয়ে তার রক্তে নিজের পিপাসা মেটায় শুক্রনাথ। এমন মানুষের কাছে কোনো প্রত্যাশা নিয়ে যাওয়াটা নেহাত বোকামি ছাড়া আর কিছুই না। কি এমন হয়েছে প্রীতিলতার? ধীরাজ বদ্যিকে অনেকবার জিজ্ঞেস করেও কিছু জানতে পারেনি। বদ্যি বারবার বলেছে সর্বনাশ, বড়ই সর্বনাশ। এই রাজ্য ধ্বংস হয়ে যাবে। শুধু প্রীতিলতাই নয়, পুরো রাজ্যে নেমে আসছে অন্ধকার, ঘোর অন্ধকার। পুরো কৌমুদিতে অভিশাপ লেগেছে। একমাত্র শুক্রনাথই পারবে এই অভিশাপ কাটাতে। বদ্যির কথা শুনে ধীরাজের মনে কিছুটা সন্দেহ হলো, কিছুটা ভয় হলো। সে তো জানতো কেন এই অভিশাপ লেগেছে কৌমুদির উপর। ধীরাজ হ্যাঁ কিংবা না কিছুই জানালো না। শুক্রনাথকে খবরও দিল না। বদ্যি তাকে প্রাথমিক কিছু ওষুধ দিয়ে চলে গেল, কিন্তু তাতে খুব একটা লাভ হবে না এটাও বলে গেল সে। সপ্তাহখানেক পর ধীরাজ নিজের ঘরে জয়দেবকে ডাকিয়ে এনে কথা বলছিল। আপনি আমাকে সেনাপতির পদ থেকে সরিয়ে দিয়েছেন, তাতে আমার কোনো আফসোস নেই। কিন্তু আপনি বাকিদের সাথে যা করছেন তা মোটেও ঠিক করছেন না। এর পরিণাম খুব খারাপ হবে। তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ? না, শুধু আপনাকে বোঝানোর চেষ্টা করছি যে আপনি ধ্বংসের দিকে এগোচ্ছেন। তা কে ধ্বংস করবে আমাকে? তুমি? না, এই রাজ্যের মানুষেরা, যারা তাদের গায়ের ঘাম ছড়িয়ে সেই অর্থ থেকে আপনাকে খাজনা দেয়। তাদের জীবনে আজ যে অন্ধকার নেমে এসেছে তা শুধু আপনারই জন্য। কোনো শিশু হাসে না, বাচ্চারা খেলাধুলো হৈহুল্লোড় করছে না। সবাই যেন কোনো অশুভ ছায়ার কবলে পড়ে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। মানুষের ঘরে খাবার দাবার নেই, মানুষের কষ্টের শেষ নেই, কোনো উৎসব নেই, কোনো আনন্দ নেই। অথচ একদিন এই কৌমুদি হাসতো, আনন্দে মেতে থাকতো। অথচ আজ এসবের জন্য কি তুমি আমাকে দায়ী করছো? অবশ্যই আপনাকেই দায়ী করছি। আপনি ওই রক্ত জবায় যা যা করেন। আরে বিজু, কি হয়েছে তোমার? এইসব কান্নাকাটি আমার ভালো লাগে না। কি হয়েছে বলো। সেটা নিয়ে এত কান্না করার কি আছে? জয়দেব, তুমি এখন যাও, তোমার সাথে পরে কথা হবে। জি। তো
বিজু, মেয়ের কি হয়েছিল? কিছুই না প্রভু, 2-3 দিন ধরে একটু জ্বর আসছিল। আজ সন্ধ্যায় আমি বাড়িতে যাই দেখি মা আর মায়েরা আমার যা গেছে তা নিয়ে কান্নাকাটি করে কিছু হবে না, নিজেকে শান্ত করো। আর শোনো, কৌমতির নিয়ম জানো তো, সবকিছু কিন্তু নিয়ম মোতাবেকই হবে। দয়া করেন প্রভু, আমার মরা মায়ের সাথে এমন করেন না। আমি সারা জীবন আপনার হয়ে কাম করছি, বাকি জীবনও করবো। আপনি আমার দয়া করেন। বিজু, তুমি ইদানিং বড্ড বেশি কথা বলো। তুমি খুব ভালো করে জানো আমি আমার নিজের স্ত্রীর ক্ষেত্রেও নিয়ম বদলাইনি, যা বলছি তা করো। আপনার পায়ে পড়ি প্রভু, দয়া করেন, আমার মায়ের শ্মশানে নিতে দেন। আমার দয়া করেন প্রভু। বিজু, আর একটা কথাও যদি বলো, এই তলোয়ার দিয়ে আমি তোমার শরীর থেকে গলাটা কেটে ফেলবো। যাও। বিজু, আর চুপ চুপ কর, শুনে ফেলবে তো। আমি সব শুনেছি, চলো আমার সাথে চলো। শোনো বিজু, আমি সব শুনে ফেলেছি। এখন বুঝতে পারছো তো ধীরাজ কেমন লোক, আর তার জন্য তুমি সারা জীবন কাজ করেছো, অথচ অথচ সে তোমার মেয়ের সাথেও। তুমি আমাকে সাহায্য করো, আমি তোমাকে তোমার মেয়ের লাশ হাতে তুলে দেবো। আমাকে কি করতে হবে? তুমি আমাকে আজ রক্তসভার ভেতরে যাওয়ার ব্যবস্থা করে দাও। আমি দেখতে চাই ধীরাজ কি করে সেখানে। ঠিক আছে, আমি ব্যবস্থা করে দেব। এখন যাও, যা যা করতে বলেছি সেভাবে করো, আমার উপর ভরসা রাখো। আমি একটু প্রীতিলতার সাথে দেখা করে আসি, আমার ওর জন্য কিছু করতেই হবে। এভাবে ওকে শেষ হতে দেওয়া যায় না। আপনি আমার মায়ের ব্যবস্থা করেন, রানিমার জন্য যা করেন আমি করুন। দরকার হলে আমি নিজে শুক্রনাথ নিয়ে আসুন। এই ভাড়া শুক্রনাথ ছাড়া আর কেউ কাটাইতে পারবো না। অশুভ আত্মা একটা না, অনেকগুলা, বেশিগুলো কিছু নয়। এসব প্রেতাত্মা ছাড়ানো এত সহজ না। ঠিক আছে ঠিক আছে, এখন তুমি যাও। জি আচ্ছা। প্রীতিলতা, 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 কার সাথে কথা বলছো তুমি? লতা, তোমার কি হয়েছে? তুমি এভাবে কেন কথা বলছো প্রীতিলতা? বলছি আমাকে খুলে দে, আমাকে খুলে দে। শান্ত হও, শান্ত হও। দিবি না, দিবি না, তাই না? দিবি না, তুই দিবি না, দিবি না। এসব এসব কি করছো লতা? একটু শান্ত হও। আমাকে আমাকে এখন যেতে হবে, আর খুব বেশি দিনে এসব সহ্য করতে হবে না। জয়দেব, জয়দেব, আমার কাছে আসবে না? আমার কাছে না এসে চলে যাচ্ছ তুমি? কেন যাচ্ছ? এসো না জয়দেব, এসো। লতা, তুমি না, আপনি ওনার কাছে যাইন না। এটা রানীমা না। আর হ্যাঁ, আপনার ডাকে না, ডাকে অন্য কেউ। এটা শুনলেন না, হাত পা কইলেন না, সর্বনাশ হয়ে যাবে। কিন্তু আপনি আপনি একটু ভালো কইরা এর দিকে তাকায় দেন। হ্যাঁ কি রানীমা মনে হইতেছে? এই মুহূর্তে হ্যাঁ হাত পা খুললা দিলে সর্বনাশ হইব। আপনি চলেন, ওইদিকে সব তৈরি, তাড়াতাড়ি চলেন। আমার মায়েরা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো চলো। না, খুলে
কি ব্যাপার বিজু, ওদিকে এত চিৎকার চেঁচামেচি কিসের? জি, রানীমার শরীর আরো বেশি খারাপ করছে। আমি বলি কি প্রভু, এসব বাদ দিয়া আপনি শুক্রনাথের আনানোর ব্যবস্থা করেন। এসব করলে রানীমার অবস্থা আরো খারাপ হবে। তোমাকে এত কথা বলতে কে বলেছে? সময় হলে সবই করব। এখন আমার রক্ত জবায় যাওয়ার সময়। ওইদিকে সব তৈরি আছে তো? শেষবারের মতো অনুরোধ করতেছি প্রভু, আমার মায়ের মাফ করে দেন, মাফ করে দেন। অযথা কান্নাকাটি আমার ভালো লাগে না। যা করতে বলেছি তাড়াতাড়ি করো। কতদিন রক্ত জবায় যায় না। বিজু, এই বিজু, তুমি যাও, ভয় পেও না, যাও, আমি আছি। অবশেষে সেই দিন এলো। কৌমুদীর এত বছরের রহস্য আজ সবার সামনে আসতে চলেছে। ধীরাজ মোহনের মুখোশ খুলে যাবে আজ। যে মানুষটা সবার সামনে এতটা মহৎ যে তার প্রজাদের মঙ্গলের জন্য সব করতে পারে, যে কৌমুদীর সম্রাট, কি আছে তার চেহারার পেছনে? রাতের অন্ধকারে কি সে অন্য কোনো অশুভ রূপে নেমে আসে পৃথিবীতে? জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে জয়দেব। বিজু তার মেয়েকে রক্তজবার ভেতরে দিয়ে এলো। বাইরে থেকে ধীরে ধীরে জয়দেব গিয়ে একটা কোণায় লুকিয়ে থাকলো। রক্তজবার লোহার দরজা বন্ধ হয়ে গেল। জয়দেব বুঝতে পারল রক্তজবা শুধু একটা ইট পাথরের ভবন নয়, এই পৃথিবীর বাইরে আরেকটা পৃথিবী, যে পৃথিবী বড়ই নিস্তব্ধ অন্ধকার। জয়দেব খুব সাহসী মানুষ, যুদ্ধে সব সময় সম্মুখে থেকে সে যুদ্ধ করেছে, কিন্তু তারও আজ বুক ছিপছিপ করছে। নিজের বুকের টিপ টিপ শব্দ যেন সে নিজেই শুনতে পাচ্ছে। জয়দেব ঠিক বুঝতে পারছে না কোন দিকে যাবে। ভেতরে অসহ্য অন্ধকার, আর ধীরাজ ঠিক কোন দিকে গেছে তাও বুঝতে পারছে না সে। কোনো ভুলভাল দিকে যেতে গিয়ে যদি ধীরাজের সামনে পড়ে যায়। ধীরাজ প্রচণ্ড ধূর্ত মানুষ, যখন তখন তার সামনে ধরা পড়ে যেতে পারে। যা করতে হবে খুব সাবধানে করতে হবে। এসব ভাবতে ভাবতে হঠাৎ লক্ষ্য করলো দোতলা থেকে একটা চাপা কান্নার আওয়াজ ভেসে আসছে। আরে কোথায় গেল? এখানেই তো দেখলাম। এই দাঁড়াও, দাঁড়াও বলছি। কথা বলিস না, শুনে ফেলবে। কে শুনে ফেলবে? ধীরাজ, ধীরাজ? কিন্তু তুমি কে? কষ্ট হয়, খুব কষ্ট হয়। কি বলছো এসব? তোমার সহ্য হয় না। তোমার কি হয়েছে? কি বলছো? তোমার কথা আমি কিছু বুঝতে পারছি না। চল আমার সাথে, আয় আয়। কোথায়? কোথায় নিয়ে যাচ্ছ তুমি? এই এই মেয়ে, কোথায় গেলে? শুনতে পাচ্ছ? এই মেয়ে, শুনতে পাচ্ছ? মেয়েটা উধাও হয়ে যাওয়ার পর জয়দেব প্রথম কয়েক সেকেন্ড কিছু বুঝতে পারল না। অবশ্য সে আগে থেকে জানতো নিশ্চয়ই রক্তজবার কোনো স্বাভাবিক ঘটনা ঘটবে না। সবকিছু স্বাভাবিক হতে জয়দেবের কিছুক্ষণ সময় লেগে গেল। কিছুটা স্বাভাবিক হওয়ার পর সে দেখল দোতলার একটা বারান্দা মতন জায়গায় দাঁড়িয়ে আছে, যেখান থেকে ধীরাজকে দেখা যাচ্ছে। এতক্ষণ সে কিছুটা বুঝতে পারছে কে ছিল সে মেয়েটা। জয়দেব সেসব চিন্তা ছেড়ে দিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে ধীরাজকে দেখার চেষ্টা করল। এরপর সে যা দেখল তাতে তার স্বাভাবিকতার সব বাঁধ ভেঙে গেল। ধীরাজ মোহন প্রথমে নিজের শরীরটার সব কাপড় চোপড় খুলে ফেলল। কিছুক্ষণ পর সে ওই লাশটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকল। তারপর সে প্রাণহীন মৃত শরীরটা
সে হিংস্র জানোয়ারের মতো অত্যাচার চালানো। এসব দেখে জয়দেব ভুলেই গেল সেই মেয়েটার লাশটাকে বাঁচাতে এসেছিল। তার হাত পা প্রায় অবশ হয়ে গিয়েছিল। সে নির্বাক হয়ে তাকিয়ে থাকল একটা মৃত মানুষের সাথে। যখন ধীরাজ এসব করছিল, জয়দেবের মনে হচ্ছিল পুরো রক্ত জবাই কেউ যেন আর্তনাদ করছে, চিৎকার করে কাঁদছে। এখানে শেষ নয়, আরও আছে। এসবের পর ধীরাজের আরও একটা জঘন্য আর ভয়ঙ্কর রূপ দেখা বাকি ছিল। ধীরাজ ওই লাশটার ঠোঁটটা কামড় দিয়ে ছিঁড়ে খেয়ে ফেলল। ধীরাজের সম্পর্কে একটা কথা বলা হয়নি। জন্ম থেকে ধীরাজের উপরে ঠোঁট কাঁটা ছিল। তাহলে কি সেই জন্যেই সে কোনো মানুষের সুন্দর ঠোঁট সহ্য করতে পারে? জয়দেব কিছু বুঝতেই পারছে না। তার গা গুলিয়ে এলো। সে আর ওখানে থাকতে পারল না। কোনো মতে বেরিয়ে এলো সে ওখান থেকে বেরিয়ে পৃথিবী তার কাছে নতুন মনে হলো। এতক্ষণ কোথায় ছিল সে? সে কি কোনো দুঃস্বপ্ন দেখেছে, নাকি যা দেখেছে তা সত্যি? এমন একটা নরপিশাচ এতদিন ধরে তাদের মাঝে, তাদের উপর আধিপত্য করে আসছে। রক্তজবা থেকে বেরিয়েই দেখে বিজু দাঁড়িয়ে আছে। জয়দেবকে দেখে সে দৌড়ে এলো। কি হলো? আমার মায়েরা? আমাকে মাফ করে দাও বিজু। তুমি জানো তোমার মেয়ের সাথে কি হয়েছে? কি করছে আমার মায়ের সাথে? আচ্ছা, তুমি যখন এখান থেকে মেয়েদের লাশগুলো শ্মশানে নিয়ে যেতে, তাদের লাশগুলো কি তুমি একবার খুলে দেখতে না? জি না, লাশ যেমনি পাঠাইতাম তেমনি থাকতো। না বিজু, লাশটা তেমন থাকতো না। লাশের ঠোঁট থাকতো না। এইসব কি কইতাছেন? আমি ঠিক বলছি, ধীরাজ লাশের ঠোঁট খেয়ে ফেলে। এইসব কি কইতাছেন? তার মানে আমার মায়েরা? কেঁদো না বিজু, শক্ত হও। তোমাকে একটু শক্ত হতে হবে। ধীরাজ যেন কিছুতেই বুঝতে না পারে যে আমরা সব জেনে গেছি। এখন ধৈর্য ধরে কি লাভ? আমার মায়ের যাওয়ার তা তো হইলই। এত স্বার্থপর হওয়া ভালো না বিজু। এত স্বার্থপর হলে আমি কখনো যুদ্ধ করতে পারতাম না। এই কৌমতি কবেই ধ্বংস হয়ে যেত। সবসময় শুধু নিজের কথা ভাবলে চলে না বিজু। তুমি একবার প্রীতিলতার কথা ভেবে দেখো। তুমি একবার প্রীতিলতার কথা ভাববে না? ধীরাজ যাদের সাথে এমন করেছে, তাদের আত্মা আজও শান্তি পায়নি। আজও তারা রক্তজবার চারপাশে অভিশাপ হয়ে ঘুরছে। তারা এখন প্রীতিলতাকে ব্যবহার করছে ধীরাজের উপর প্রতিশোধ দিতে। রানীমার অবস্থা খুব একটা ভালো না। তারে একমাত্র বাঁচাইতে পারে শুক্রনাথ। যে কোনো ভাবেই হোক শুক্রনাথকে এখানে নিয়ে আসতে হবে। আর সেটা করাতে হবে ধীরাজ মোহনকে দিয়ে। ধীরাজ মোহন আসছে মনে হয়। তুমি যাও, আর রাতে আমার ঘরে এসো। তোমার সাথে কথা আছে আমার। এখন যাও। আর শোনো, ধীরাজ মোহন অথবা অন্য কেউ এসব কথা জানতে চাইলে বলবে না কিছু। আমিও চাই না আর কারোর মায়ের সাথে এমন হয়। আপনি যা কইবেন আমি তা করব। এখন যাও। সন্তুষ্ট কষ্টে সৎকার বিকৃত শিক্ষিত করতে কারণ বিকল কাকে ভিতরে করতে চমক স্তম্ভকে পকলে পুরুষের ফেলে বেরো কাকে পড়াচ্ছ বাবা? কাকে পড়াচ্ছ? কে কে কে? আমি বাবা। পারলে না আমাকে বাঁচাতে? পারলে না বাবা? আমার মাফ করে দে মা। আমি কাউরে মাফ করবো না। ধীরাজ মোহন শেষ করে ফেলবো আমি। শেষ করে ফেলবো আমি ওরে। তোর জন্য আমি পিন্ডি দেবো মা। তুই চলে যা। কি প্রচন্ড যন্ত্রণা হয়েছে বাবা। আমি ছাড়বো না ওরে। ছাড়বো না। মা শ্যামা কই গেলি
এসো এসো, ভেতরে এসো। কি ব্যাপার, তোমার মুখটা এমন শুকনো শুকনো লাগছে কেন? পড়ানোর সময় মায়েরা বড় জ্বালাইছে, কষ্টও পাইছে। ধীরাজ মোহনরেও ছাড় দিব না। মন খারাপ করো না বিজু, আজকে এই সুযোগ আমাদের কাজে লাগাতে হবে। যা বলছি শোনো। বল। এখন তুমি আমার সাথে প্রীতিলতার ঘরে যাবে। আমি ধীরাজ মোহনের ঘরের বাইরেই দাঁড়ানো থাকবো। তুমি প্রীতিলতার হাত পায়ের বাঁধন খুলে দেবে। কি করো? রানীমার বাঁধন খুলে দিলে সর্বনাশ হইব। সেটাই তো চাই। ওর বাঁধন খুলে দিলে ও ধীরাজের ওপর ঝাঁপিয়ে পড়বে এবং ধীরাজ প্রচন্ড ভয় পেয়ে যাবে। আমরা বাইরেই দাঁড়িয়ে থাকবো। যদি দেখি ধীরাজ সামলাতে পারছে না, আমরা গিয়ে ওকে বাঁচাবো। এই ঘটনার পর ধীরাজ অবশ্যই শুক্রনাথকে নিয়ে আসবে। খুবই ভালো বুদ্ধি, কিন্তু ওরে বাঁচানোর দরকার কি? ওরে মাইরা ফেলে আমরা ওরে বাঁচাবো না। ওর মতো মানুষের রাজা হওয়াও সাজে না, বাইচা থাকারও কোনো দরকার নেই। তুমি আবারও ভুল করছো বিজু। আমিও চাই ওকে মেরে ফেলতে। আমি নিজে আমার তরবারি এক কোপে ওর মাথা শরীর থেকে আলাদা করতে পারি। শুধু করছি না প্রীতিলতার জন্য। ধীরাজকে তো প্রীতিলতা মারবে না, মারবে ওই অশুভ আত্মারা। তারা ধীরাজকে মারার পর প্রীতিলতাকেও হয়তো মেরে ফেলবে। তাই প্রীতিলতাকে বাঁচাতে হলে আমাদের শুক্রনাথকে দরকার। বুঝতে পারছো? জি। ঠিক আছে, তাহলে চলো আমার সাথে। এসেছো জয়দেব, এসো। আমি জানতাম তুমি আসবে। লতা, খুলে দে, খুলে দে, খুলে দে। হাতের বাঁধন খুলে দে। আগুন জ্বলছে, আগুন। তোকে না মারলে এই আগুন নিবে না, নিবে না। দে দে। বিজু যাও। জি। দে, খুলে দে। আজকে আজকে ওকে বাঁচাবে। কে বাঁচাবে আমার থেকে? কেউ বাঁচাতে পারবে না, কেউ না, কেউ না। আরে আরে প্রীতিলতা, তুমি আমার ঘরে এই সময় কি করছো? তোমার শরীর কি এখন ভালো? কি ব্যাপার, কথা বলছো না কেন? কতদিন তোমাকে ভালোভাবে দেখা হয় না। এসো আমার কাছে, এসো। প্রীতিলতা, আমার কাছে আসবি, আসবি আমার কাছে। আয়, আয়, আয় বলছি। না, আমার কাছে আসবে না, আসবে না আমার কাছে। প্রীতিলতা, প্রীতিলতা, কি হয়েছে তোমার? জয়দেব আর বিজু বাইরেই ছিল। সবকিছু তাদের পরিকল্পনা মতোই হয়েছিল। প্রীতিলতার এই চেহারা জয়দেব কোনোদিন দেখেনি। তার ভেতরে কেমন যেন কেঁপে উঠেছিল। প্রথম কিছুক্ষণ জয়দেব কিংবা বিজু কেউই সাহস পায়নি ভেতরে গিয়ে তাকে থামানো। কিন্তু জয়দেব যখন দেখলো অবস্থা বেশি খারাপের দিকে যাচ্ছে, তখন সে ভেতরে গেল এবং প্রীতিলতাকে থামানোর চেষ্টা করলো। তাকে থামানো তো সহজ নয়। প্রীতিলতার চোখে ছিল আগুন। সে আগুনে জ্বালিয়ে পুড়িয়ে খাক করে দিতে চেয়েছিল সে ধীরাজমোহনকে। ধীরাজমোহন কোনো কিছুতেই ভয় পায় না। এমন অনেক রাত গেছে যেসব রাত সে রক্তজবা একাই কাটিয়েছে। কখনো সেখানকার আহাজারি আর্তনাদ, কখনো বা কোনো অশরীরে অনেক কিছু তার সামনে এসেছে। আক্রমণ করার চেষ্টাও করেছে, কিন্তু কোনো কিছুতেই দমেনি ধীরাজ। মানুষের রক্তের এমন নেশা হয়ে গিয়েছিল তার যে সে নেশা সব ভয়কে হার মানায়। বিজু আর জয়দেব প্রীতিলতাকে ঘরে আটকে রেখে ধীরাজমোহনের সাথে কথা বলতে এলো। মহারাজ, আসবো? এসো। বলছিলাম, এভাবে চলতে থাকলে ওনাকে আর বাঁচানো সম্ভব হবে না। দিনে দিনে তার অবস্থা আরো খারাপের দিকে যাচ্ছে, আর আপনার জন্য পরিণাম ভালো হবে না।
তাই তো দেখছি আমার রাজ্যে আমার জীবনে নিরাপদ নয়, তাও আবার তোমার মতো সেনাপতি থাকতে, এটা তো মেনে নেওয়া যায় না। মানে তুমি এই বিষয়টা নিয়ে কতটুকু জানতে পেরেছো? কোন বিষয়টা? এই যে প্রীতিলতার কি হয়েছে, কেন সে এমন করছে, এইসব আর কি। না, আমি কিছুই জানি না। না জানাটা তোমার জন্য ভালো। আমি বলছিলাম যে শুক্রনাথকে এখানে নিয়ে এলে সমস্যাটা হয়তো সমাধান হতো। কিরকম সমাধান? উনি এলে মানে রানী প্রীতিলতার এই অবস্থাটা সমাধান হবে। তা হবে, কিন্তু তাতে আরো অনেক সমস্যা তৈরি হবে। মানে আমি যে সমাধান দিব সেটাই হবে, আর আমার সাম্রাজ্যের প্রাক্তন সেনাপতি হিসেবে রাজার জীবন বাঁচানোটা তোমার কর্তব্য। জি মহারাজ। প্রীতিলতাকে মেরে ফেলো। এসব কি বলছেন আপনি? হ্যাঁ, আমার রাজ্যে তার আর কোনো প্রয়োজন নেই। আপনি কি মানুষ? আমার আদেশ পালন করা তোমার দায়িত্ব। আমি আর কোনো কথা শুনতে চাই না, যাও। আমি এই কাজটা কখনোই করতে পারবো না। তোমাকে করতে হবে জয়দেব। তুমি জানো সময় হলে আমি কতটা ভয়ঙ্কর হতে পারি। আপনার যা ইচ্ছা আপনি তাই করুন। আচ্ছা জয়দেব, তোমার বোনটার নাম যেন কি? খুব মিষ্টি মেয়ে কিন্তু। কথাটা শুনে জয়দেব একেবারে নিথর হয়ে পড়ল। তার চোখের সামনে সেই রাতে রক্ত জবার দৃশ্যগুলো ভেসে উঠল। বিজুর সেই মেয়ের জায়গায় যখন সে নিজের ছোট বোনের চেহারাটা দেখতে পেল, তখন সে কিছু ভাবতে পারল না। প্রীতিলতাকে সে প্রচন্ড ভালোবাসে। প্রীতিলতা তাকে কতবার বলেছিল এখান থেকে নিয়ে যেতে, এখন মনে হচ্ছে সেটাই ভালো হতো। জয়দেবের ইচ্ছে করছিল তলোয়ার দিয়ে ধীরাজের বুক থেকে তার কলিজাটা বের করে ফেলে। ওর মতো অমানুষের বাঁচার কোনো অধিকার নেই, কিন্তু সে যদি এমন কিছু করে তাহলে কৌমুদের মানুষেরা তাকে ভুল বুঝবে। সবাই বিশ্বাসঘাতক বলে তাকেও তার পরিবারকে পাথর ছুঁড়ে মেরে ফেলবে। ধীরাজমোহন সবার সামনে এমন ভালো মানুষের মুখোশ করে থাকতো যাতে কেউ তাকে কোনোভাবে সন্দেহ করতে না পারে। জয়দেব বিনা শর্তে রাজি হয়ে গেল। ধীরাজের ঘর থেকে বেরিয়ে সে নিজের ঘরে চলে গেল, নিজেকে একটু সামলাতে। ঘুমাচ্ছিস? কে কে এই কে? আমি মারতে চেয়েছিলেন আমাকে? প্রীতিলতা? জয়দেব, জয়দেব, কে আছো? জয়দেব, মারবি আমাকে না? আয় আয়, আজ আজ তোকে মেরে আমি রক্ত জবাই নিয়ে যাবো। আয় আয় আয়। জয়দেব ধীরাজের চিৎকার শুনে তার ঘরে আসে। ধীরাজের একেবারে ছিন্ন ভিন্ন লাশটা রক্তে ভেসে যাচ্ছে, আর প্রীতিলতার প্রাণহীন দেহটা পড়ে আছে। যে কাঁচের টুকরোটা দিয়ে প্রীতিলতা নিজে তার গলাটা কেটেছে সেটা এখনো তার হাতেই আছে। জয়দেব প্রীতিলতাকে জড়িয়ে ধরে কিছুক্ষণ চিৎকার করে কাঁদলেন। রক্তজবা ভেঙে ফেলা হলো। সেখানে একটি মন্দির করা হয়েছে এখন। সেই মন্দিরে আজও এত বছর পরেও রাতে আর্তনাদ শোনা যায়, যে আর্তনাদ হয়তো কোনো দিনও শেষ হবে না।